প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে জেনারেল এমব্রায়োলজি এবং এটি হচ্ছে জেনারেল এমব্রায়োলজির 6 ভিডিও লেকচার। এই ভিডিওতে আমি ফার্টিলাইজেশনের পর থেকে ইমপ্লান্টেশন পর্যন্ত ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফার্টিলাইজেশনের 3টা রেজাল্ট ছিল। একটা ছিল রিস্টোরেশন অফ ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, দেন ডিটারমিনেশন অফ ক্রোমোজোমাল সেক্স, আর 3 নম্বরে ছিল ইনিশিয়েশন অফ ক্লিভেজ। তো ক্লিভেজ জিনিসটা কি? আমরা জানি মাইটোটিক সেল ডিভিশনে একটা প্যারেন্ট সেল যখন ডিভিশন হয় দুটো ডটার সেল তৈরি করে। এই ডিভিশনের মাধ্যমে আলটিমেটলি নাম্বার অফ সেল ইনক্রিজ করে এবং সেই সেলগুলোর সাইজ হয় প্যারেন্ট সেলের মতো। তার মানে ডটার সেল এবং প্যারেন্ট সেলের সাইজ একই রকম থাকে। মোর ওভার, প্যারেন্ট সেল এবং ডটার সেলের ক্রোমোজোম নাম্বারও সেম থাকে। মজার বিষয় হচ্ছে ফার্টিলাইজেশনের সুবিধার্থে আমরা যে ওভাম দেখলাম তৈরি হতে, সেই ওভামের সাইজ হয়েছিল 120 মাইক্রোমিটার। এখন এই 120 মাইক্রোমিটার সাইজের ওভামের সাথে স্পার্ম এসে এড হলো। আলটিমেটলি যে জাইগোট তৈরি হয়, ধরে নিলাম সেই জাইগোটের সাইজ 120 মাইক্রোমিটার। আমাদের বডির নর্মাল সেল হচ্ছে মনে করি 20 to 30 মাইক্রোমিটার সাইজের। তাহলে যে জাইগোট তৈরি হলো সেটা হয়ে গেল 120 মাইক্রোমিটার। এই জাইগোট যদি মাইটোসিস ডিভিশন করে, সে যত সেল তৈরি করবে সবগুলো সেল হবে 120 মাইক্রোমিটার সাইজের। কিন্তু আমাদের বডি নর্মাল সোমাটিক সেল তো 20 to 30 মাইক্রোমিটার সাইজ, এর বড় তো হবে না। তার মানে দাঁড়াচ্ছে 120 মাইক্রোমিটার সাইজ দিয়ে যদি কোনো একটা মানুষ তৈরি হয়, সেই মানুষ হয়ে যাবে জাইগান্টিক। 20 মাইক্রোমিটার থেকে 120 মানে 6 টাইমস। তাহলে নর্মালি আমাদের যে বডি, আমাদের বডির যে প্রস্থ এবং দৈর্ঘ্য, তার তুলনায় আমাদের প্রস্থ হয়ে যাবে 6 গুণ, দৈর্ঘ্য হয়ে যাবে 6 গুণ। এরকম জাইগেন্টিক সাইজের মানুষ তৈরি হয়ে যাবে যদি 120 মাইক্রোমিটার সাইজে সেলগুলো থেকে যায়। তাহলে আমাদেরকে এমন কোন সেল ডিভিশন করতে হবে যে সেল ডিভিশনের মাধ্যমে নাম্বার অফ সেল বাড়বে, ক্রোমোজোম নাম্বারও নর্মাল থাকবে প্যারেন্ট সেল ডটার সেলের মাঝে, কিন্তু সাইজ অফ দি সেল ছোট হতে থাকবে। আমাদেরকে 20 মাইক্রোমিটার সাইজের দিকে ফেরত আসতে হবে। সেই রকম সেল ডিভিশনকেই বলে ক্লিভেজ। ক্লিভেজ হচ্ছে এক ধরনের স্পেশালাইজড মাইটোসিস, যার মাধ্যমে সেলের সংখ্যা বাড়ে এবং সেই সেলগুলোর সাইজ ধীরে ধীরে কমতে থাকে, ছোট হতে থাকে। The series of mitotic divisions that result in an increased number of cells with gradual size reduction, that is called cleavage. তাহলে এটা একটা স্পেশালাইজড মাইটোসিস, যার মাধ্যমে সেলের সংখ্যা বাড়ে কিন্তু সেলের সাইজ ছোট হতে থাকে। নরমালি কোন সেল সাইকেলের মাঝে 4টা ফেজ পাওয়া যায়। মাইটোটিক ফেজ, আর থাকে 3টা ফেজ, G1, S, G2। G1, S, G2 মিলে হচ্ছে ইন্টারফেজ। যাই হোক, তাহলে নর্মাল সেল সাইকেলের মাঝে এই 4টা ফেজ থাকে। মাইটোটিক সেল ডিভিশনে ইনিশিয়ালি যে দুটো সেল তৈরি হয় তারা কিন্তু ছোটই হয়, কিন্তু G1 ফেজে সেই সেলগুলো তাদের ভলিউম রিস্টোর করে প্যারেন্ট সেল লেভেলে। তাহলে যদি আমি
কোনো সেল সাইকেল থেকে জি1 ফেজকে অমিট করে দেই, তাহলে মাইটোসিসের মাধ্যমে যে দুটো ডটার সেল তৈরি হবে তারা কিন্তু ছোট হয়ে যাবে। তারপর সেই সেলগুলোকে আমরা আবার ক্লিভেজে নিব, আবারও সেল ছোট হবে। অ্যাকচুয়ালি তাই, ক্লিভেজের মাঝে যে সেল সাইকেল চলে তার মাঝে জি1 নাই, এমনকি জি2ও নাই। এদের সেল সাইকেল শুধু এম এবং এস ফেজের মাঝেই সীমাবদ্ধ। তো ক্লিভেজের দরকারটা কি? আমি অলরেডি বলে ফেলেছি। ডিউরিং সাইটো ডিফারেন্সিয়েশন, female gametes become larger by acquiring cytoplasm. The large female gamete is suitable for penetration by male gamete, that is fertilization. ফার্টিলাইজেশনের জন্য লার্জ ফিমেল গ্যামেট ইজ সুইটেবল, এবং মেল গ্যামেটও সিমিলারলি যত ন্যারো হবে তত সুইটেবল হবে। তো এই প্রক্রিয়াতে যে জাইগোট তৈরি হয় সেই জাইগোটও অনেক বড় সাইজের থাকে দেন নর্মাল হিউম্যান সোমাটিক সেল। ক্লিভেজের মাধ্যমে এই সেলগুলো ধীরে ধীরে ছোট হতে থাকে। থ্রু ক্লিভেজ the size of the subsequent cells become smaller, এবং যখনই এই সেলগুলো নর্মাল সোমাটিক সেলের সাইজে ফেরত আসবে তখনই ক্লিভেজ বন্ধ হয়ে যাবে এবং নর্মাল মাইটোসিস শুরু হবে। The cleavage stops and normal mitosis starts once the cells attain the size of normal human somatic cells. তাহলে ক্লিভেজ এবং ইউজুয়াল মাইটোসিসের পার্থক্যটা কি? ক্লিভেজ হচ্ছে একটা মডিফাইড মাইটোসিস। নর্মাল মাইটোসিসে যে ইন্টারফেজ থাকে তার মাঝে তিনটা ফেজ থাকে, জি1, এস, জি2। জি1 ফেজে volume of daughter cell is restored to the level of parent cell, but in cleavage there are no জি1 and জি2 phases. Interphase থাকে শুধু S phase. So daughter cells formed during cleavage do not pass through G1 or G2 phases. The volume of the daughter cell is not restored. Ultimately, cell number increases, though cell volume or cell size decreases gradually with each cleavage. ক্লিভেজের মাধ্যমে যে সেলগুলো তৈরি হয় সেগুলোকে বলে ব্লাস্টোমেয়ার। এই আমরা দেখতে পাচ্ছি একটা জাইগোট, সে ক্লিভেজের মাধ্যমে দুটো সেল তৈরি করেছে, এই দুটো ব্লাস্টোমেয়ার হয়ে গেল। দেন 4টা সেল তৈরি করেছে, দেন 8টা, দেন 16টা, এরা সবাই হচ্ছে ব্লাস্টোমেয়ার। তো জাইগোট যখন ফার্স্ট ক্লিভেজ করবে তখন সে 2 সেল স্টেজ তৈরি করে। এই এমব্রায়োর মাঝে দুটো সেল পাওয়া যাবে, এবং এটা হয় 30 আওয়ার আফটার ফার্টিলাইজেশন। দেন সেকেন্ড ক্লিভেজ হয় 10 আওয়ার আফটার 2 সেল স্টেজ, তার মানে 40 আওয়ার আফটার ফার্টিলাইজেশন। আমরা দেখব 4 সেল স্টেজ হয়। এটা হচ্ছে সেই 4 সেল স্টেজ। দেন থার্ড ক্লিভেজ হয়, থার্ড ক্লিভেজের সময়টা কোনো বইতে দেওয়া নাই। থার্ড ক্লিভেজের মাধ্যমে 8 সেল স্টেজ হয়, আমরা পাবো দিস ইজ দ্য 8 সেল স্টেজ। দেন ফোর্থ ক্লিভেজের মাধ্যমে আমরা দেখব 16 সেল স্টেজ তৈরি হতে। এটা হচ্ছে সেই 16 সেল স্টেজ যার নাম মরুলা, এবং এই ফোর্থ ক্লিভেজ হয় 3 ডেজ আফটার ফার্টিলাইজেশন, তার মানে 72 আওয়ার আফটার ফার্টিলাইজেশন। তার মানে ক্লিভেজের পুরো প্রক্রিয়া কিন্তু হচ্ছে ইন দ্য ফ্যালোপিয়ান টিউব, এবং এই এমব্রায়ো ধীরে ধীরে সামনের দিকে যেতে থাকে ইউটেরাসের দিকে, এবং ক্লিভেজ চলতে থাকে। তো এখন একটা জিনিস জানবো, থার্ড ক্লিভেজের মাধ্যমে আমরা জানি 8 সেল স্টেজ তৈরি হয়। এর আগ পর্যন্ত
যে সেলগুলো থাকে, যেমন 2 সেল বা 4 সেল, এই সেলগুলো এক একজন ইন্ডিপেন্ডেন্ট থাকে। প্রত্যেকটা সেলই হয় টোটিপটেন্ট। এক একটা সেল যদি কোনো কারণে সরিয়ে আবার ইউটেরাসে ইমপ্লান্ট করে দেওয়া যায়, সেই সেলগুলো একটা কমপ্লিট বেবি তৈরি করার ক্ষমতা রাখে। কিন্তু 8 সেল স্টেজে এসে, দিস ইজ দ্য 8 সেল স্টেজ, এই স্টেজে সেলগুলো খুব ঘনভাবে সন্নিবেশিত হয়, দে বিকাম কম্প্যাক্ট। তাহলে আমরা বুঝলাম এই কম্প্যাক্ট হওয়া, দ্যাট ইজ কম্প্যাকশনের ঘটনা ঘটে 8 সেল স্টেজে। ব্লাস্টোমেয়ার্স ক্ল্যাম্প টুগেদার and intercellular adhesion and communication are maximum. They establishes the embryo as a multicellular organism. এই প্রথম তারা মাল্টিসেলুলার অর্গানিজম হিসেবে আচরণ করে, বিহেভ করে। সো দিস ইজ কল্ড কম্প্যাকশন। এবং আমি বলেছি প্রত্যেকটা ব্লাস্টোমিয়ারই টোটিপটেন্ট, meaning it can be removed and survive on its own to form a new organism. এখান থেকে আমাদের জানার বিষয় একটাই, 8 সেল স্টেজ ফর্মে কম্প্যাকশন হয়, এবং কম্প্যাকশন হওয়ার কারণে যে 8টা সেল তারা নিজেদের মাঝে অ্যাডহেশন, কমিউনিকেশন বাড়িয়ে দেয়, এবং এই 8 সেল একটা মাল্টিসেলুলার অর্গানিজম হিসেবে বিহেভ করে। দেন ফোর্থ ক্লিভেজের মাধ্যমে যে 12 থেকে 16 সেল স্টেজ এমব্রায়ো পাওয়া যায়, তার নামই মরুলা। এবং মরুলা তৈরি হয় 72 আওয়ার্স, দ্যাট ইজ থার্ড ডে আফটার ফার্টিলাইজেশন। সো মরুলা শব্দটা আসছে মালবেরি থেকে। মালবেরি মানে তুত ফল। মরুলাতে যে 12 থেকে 16টা সেল থাকে, এদের দেখতে তুত ফলের মতো দেখায়, এই জন্য নাম দিয়েছে মরুলা। তো 8 সেল থেকে আসলে সেল ডিভিশনের মাধ্যমে 16 হওয়ার কথা, কিন্তু 12 কিভাবে আসে? আমরা জানি 2, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 হবে, কিন্তু 12 তো আসার কথা না। তাহলে 12 কোথা থেকে আসে? মনে করি দিস ইজ দ্য জাইগোট। জাইগোট যখন ফার্স্ট ক্লিভেজে যায়, তখন সে দুটো সেল তৈরি করে, যার নাম 2 সেল স্টেজ। এরপরে 4 সেল হবে, কিন্তু মনে করি দুটো সেল একসাথে সেকেন্ড ক্লিভেজ করেনি। আমরা ধরে নিচ্ছি এই সেলটা সেকেন্ড ক্লিভেজে যাচ্ছে, সে এরকম সেকেন্ড ক্লিভেজের মাধ্যমে দুটো সেল তৈরি করলো, আর এই সেল এখনো ক্লিভেজ শুরু করেনি, সেকেন্ড ক্লিভেজ। তাহলে হয়ে গেল 3 সেল। এরপরে আমরা যদি নেক্সট ক্লিভেজ হয়, 3 থেকে হবে 6, এরপরে ক্লিভেজে 6 থেকে 12 হয়ে যাবে। এইভাবেই 12 সেল স্টেজ অ্যাপিয়ার করা পসিবল। তো যাই হোক, ফোর্থ ক্লিভেজের মাধ্যমে 12 থেকে 16 সেল স্টেজ অ্যাপিয়ার করে, তার নামই হচ্ছে মরুলা, এবং এটা তৈরি হয় 72 আওয়ার অর থার্ড ডে আফটার ফার্টিলাইজেশন। মরুলাতে দুটো সেলের গ্রুপ পাওয়া যাবে। ইনারে থাকে ইনার সেল ম্যাস, আর বাইরে থাকে আউটার সেল ম্যাস। ইনার সেল ম্যাস থেকে টিস্যুজ অব দি এমব্রায়ো প্রপার, সেগুলো তৈরি হয়, মানে এমব্রায়োর নিজের টিস্যু তৈরি হয়। আর আউটার সেল ম্যাস থেকে তৈরি হবে প্লাসেন্টা। তাহলে যদি বলে মরুলাতে কি কি সেল গ্রুপ আছে, আমরা বলবো দুটো সেল গ্রুপ পাওয়া যায়, ইনার সেল ম্যাস, আউটার সেল ম্যাস। মরুলা তৈরি হয়, আমরা জেনেছি, থার্ড ডে আফটার ফার্টিলাইজেশন। দেন এই মরুলা গিয়ে ঢুকে পড়ে ইউটেরাসের মাঝে। অন দ্য ফোর্থ ডে মরুলা এন্টার্স দ্য ইউটেরাইন ক্যাভিটি। এই সময়টাতে
প্রজেস্টেরনের ইনফ্লুয়েন্সে এন্ডোমেট্রিয়াম থাকে সিক্রেটরি ফেজে। এন্ডোমেট্রিয়াম থেকে প্রচুর সিক্রেশন হতে থাকে। সেই সিক্রেশন হওয়া ফ্লুইড গুলো মরুলার মধ্যে প্রবেশ করে, এন্টার করে, এবং মরুলার মাঝে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হয়। এই ক্যাভিটির নাম ব্লাস্টোসিল অর ব্লাস্টোসিস্ট ক্যাভিটি। এবং এই ক্যাভিটি ফরমেশন হয় 4.5 ডেতে। 4 ডেতে মরুলা ইউটেরাসে এন্টার করেছে, আর 4.5 ডেতে মরুলার মধ্যে ব্লাস্টোসিল ক্যাভিটি বা ব্লাস্টোসিস্ট ক্যাভিটি তৈরি হয়। এই অবস্থাতে এমব্রায়োর নাম হয়ে যাবে ব্লাস্টোসিস্ট অর ব্লাস্টুলা। টিল নাও আমরা দেখতে পাচ্ছি বাইরে কিন্তু জোনা পেলিসিডা আছে, এবং এই ব্লাস্টোসিস্ট তৈরি হয়েছে উইদিন দা ইউটেরাইন ক্যাভিটি। ব্লাস্টোসিস্টের মাঝে ক্যাভিটি তৈরির কারণে তার যে সেল গ্রুপ ছিল মরুলাতে সেগুলো রিঅর্গানাইজড হবে। এখানে আমরা দেখব যে ইনার সেল মেস ছিল, স্টিল নাও দে আর প্রেজেন্ট। এই ইনার সেল মেসের নাম হয়ে যাবে এমব্রায়োব্লাস্ট। আর এই আউটার সেল মেস আগেও ছিল, এখনো আছে। আউটার সেল মেসের নাম হবে ট্রফোব্লাস্ট। তাহলে যদি জিজ্ঞেস করা হয় ব্লাস্টোসিস্টে কি কি সেল গ্রুপ আছে, আমরা বলবো ব্লাস্টোসিস্টে দুটো সেল গ্রুপ পাওয়া যায়। একটা হচ্ছে এমব্রায়োব্লাস্ট, যেটা মরুলাতে ছিল ইনার সেল ম্যাস, আর আরেকটা হচ্ছে ট্রফোব্লাস্ট, যেটা মরুলাতে নাম ছিল আউটার সেল ম্যাস। এখন ব্লাস্টোসিস্টে দুটো পোল পাওয়া যাবে। পোল, যে পোলের দিকে এমব্রায়োব্লাস্ট থাকে সেই পোলের নাম এমব্রায়োনিক পোল, আর অন্য পোল, যে পোলের দিকে এই এমব্রায়োব্লাস্ট থাকে না, সেই পোলের নাম অ্যাব এমব্রায়োনিক পোল। সিমিলারলি ট্রফোব্লাস্টেরও দুটো টাইপ তৈরি হলো। এমব্রায়োনিক পোলের দিকে যে ট্রফোব্লাস্ট গুলো থাকে, দ্যাট মিনস এই ট্রফোব্লাস্ট গুলোকে বলে পোলার ট্রফোব্লাস্ট, কারণ এরা থাকে এমব্রায়োনিক পোলের দিকে। আর অ্যাব এমব্রায়োনিক পোলে যে ট্রফোব্লাস্ট গুলো থাকে, দ্যাট মিনস যে ট্রফোব্লাস্ট গুলো ব্লাস্টোসিস্ট ক্যাভিটির ওয়াল ফর্ম করে, ওয়াল মানে মুরাল, এগুলোকে বলে মুরাল ট্রফোব্লাস্ট। সো দিজ আর দ্য পোলার ট্রফোব্লাস্ট and these are the mural trophoblast. যখন এই জোনা পেলিসিডাকে ক্রস করে ইউটেরাইন ফ্লুইড মরুলাতে প্রবেশ করে এবং ব্লাস্টোসিস্ট যখন তৈরি করতে চায়, তখন এই ফ্লুইড এন্টার করার কারণে জোনা পেলিসিডা খুব ক্ষতিগ্রস্ত হয়, এবং অন 5th ডে জোনা পেলিসিডা ডিসঅ্যাপিয়ার করে যায়। জোনা পেলিসিডা ডিসঅ্যাপিয়ার করলে এরকম পাওয়া যাবে, এই যে এখানে কোনো জোনা পেলিসিডা আর নাই, আগের সেই এমব্রায়োব্লাস্ট, ট্রফোব্লাস্ট, ব্লাস্টোসিস্ট ক্যাভিটি সবই আছে, নাইকে জোনা পেলিসিডা, এবং এটা ডিসঅ্যাপিয়ার করে 5th ডেতে। আর জোনা পেলিসিডা যখন ডিসঅ্যাপিয়ার করে তখনই ইমপ্লান্টেশন শুরু হয়। তাহলে ইমপ্লান্টেশন জিনিসটা কি আমাদের জানতে হবে। ইমপ্লান্টেশনের ডেফিনিশন, ইমপ্লান্টেশন হচ্ছে এমবেডিং অফ দি ব্লাস্টোসিস্ট। এমবেডিং মানে কি? বেড মানে বিছানা, বিছানাতে শুয়ে পড়া, আসলে শুয়ে পড়া না, বিছানার ভিতরে ঢুকে পড়া। এমবেডিং অফ দি ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্ট যখন এন্ডোমেট্রিয়ামের মাঝে এমবেড করে তখন সেটাকে বলে ইমপ্লান্টেশন। আন্ডার ইনফ্লুয়েন্স অফ প্রজেস্টেরন, the endometrium of the gravid uterus, that is pregnant uterus এর endometrium কে বলে ডেসিডুয়া। সুতরাং ইমপ্লান্টেশন হয় আসলে ডেসিডুয়ার মাঝে। ইমবেডিং অফ ব্লাস্টোসিস্ট ইন দ্য ডেসিডুয়া অফ দি ইউটেরাস, এটাও বলা যেতে পারে।
তো এই যে ব্লাস্টোসিস্ট এন্ডোমেট্রিয়াম দ্যাট ইজ ডেসিডুয়াকে পেনিট্রেশন করবে, এটা কি বুলেটের মতো যে বুলেট পেনিট্রেট করে নিজে নিজে ঢুকে পড়লো? তা কিন্তু নয়। বরং এই পেনিট্রেশনে ট্রফোব্লাস্ট যেমন ট্রাই করছে, দ্যাট ইজ ব্লাস্টোসি যেমন ট্রাই করে, অন্যদিকে এন্ডোমেট্রিয়াম নিজেও সেই ব্লাস্টোসিস্ট বা ট্রফোব্লাস্টকে আকর্ষণ করে বা পুল করে, বলে আহো বাতিজা আহো। সুতরাং আমরা বলতে চাই, implantation is the result of mutual trophoblastic and endometrial action. Now implantation কবে হয়? আমরা জানি জোনা পেলিসিটা ডিসিপিয়ার করে ফিফথ ডেতে। ফিফথ ডেতে জোনা পেলিসিটা ডিসিপিয়ার করার পরেই কিন্তু ইমপ্লান্টেশনের সুযোগ তৈরি হয়। তো ফিফথ ডেতে যদি জোনা পেলিসিটা ডিসিপিয়ার করে, তাহলে 5.5 ডে মানে 5.5তম দিনে ইমপ্লান্টেশন শুরু হয়। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 5.5তম দিনে ইমপ্লান্টেশন শুরু হচ্ছে। এবং ইমপ্লান্টেশন এরকম না যে সেকেন্ডের মাঝে হয়ে যাবে। ইমপ্লান্টেশন হতে 7 দিন সময় লাগে। তাহলে ইমপ্লান্টেশন শুরু হয় 5.5তম দিনে, এটাকে আমরা রাউন্ড ফিগারে 6 ডে বলতে পারি। তার থেকে 7 দিন লাগে কমপ্লিট হতে, তাহলে 13তম দিনে কমপ্লিট হয়। তাহলে ইমপ্লান্টেশন শুরু হয় 6 ডেতে, কমপ্লিট হয় 13th ডেতে। ইমপ্লান্টেশনের নর্মাল সাইট কি আমরা এখানে দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য ওভারি। এখানে উজেনেসিস হয়, এখান থেকে ওভুলেশন হয়। দেন দিস ইজ দ্য ফেলোপিয়ান টিউব। এর অ্যাম্পুলার মাঝে ফার্টিলাইজেশন হয়। দেন ফেলোপিয়ান টিউবের মাঝে ক্লিভেজ চলতে থাকে, মরুলা তৈরি হয়। মরুলা এসে ইউটেরাসের মধ্যে এন্টার করে, ফ্লুইড ঢুকে পড়ে মরুলার মধ্যে। দেন সেটা ব্লাস্টোসিস্ট তৈরি হয়। 4.5তম দিনে ব্লাস্টোসিস্ট তৈরি হয়। ফিফথ ডেতে জোনা পেলিসিটা রিমুভ হয় এবং 5.5তম দিন রাউন্ড ফিগারে 6 ডেতে ইমপ্লান্টেশন হবে। ইমপ্লান্টেশন কোথায় হয়? হোয়াট ইজ দ্য নর্মাল সাইট? তার আগে আমরা জানবো ইউটেরাসের পার্ট গুলো কি কি। ইউটেরাসের এই পার্টটাকে বলা হয় সার্ভিক্স অফ দি ইউটেরাস। দিস ইজ দ্য সার্ভিক্স। আর ইউটেরাসের ওই আপার পার্ট, এই পার্টটাকে বলে বডি অফ দি ইউটেরাস। সো দিস ইজ দ্য বডি অফ দি ইউটেরাস এন্ড দিস ইজ দ্য সার্ভিক্স অফ দি ইউটেরাস। সার্ভিক্সের মাঝে একটা ক্যানেল দেখা যাচ্ছে। ক্যানেলটা কি দেখা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি হিয়ার ইজ এ ক্যানেল। এই ক্যানেলের নাম হচ্ছে সার্ভাইকেল ক্যানেল। সার্ভাইকেল ক্যানেলের দুটো ওপেনিং আছে। দিস ইজ কল্ড ইন্টারনাল অস, আর এইটাকে বলে এক্সটার্নাল অস। এক্সটার্নাল অস দিয়ে সার্ভাইকেল ক্যানেল ভেজাইনার সাথে কমিউনিকেট করে, আর ইন্টারনাল অস দিয়ে সার্ভাইকেল ক্যানেল ইউটেরাইন ক্যাভিটির সাথে কমিউনিকেট করে। দিস ইজ কল্ড ইউটেরাইন ক্যাভিটি। আবার অন্য বিষয়ে আমরা যদি বডির দিকে তাকাই, বডিতে একটা পার্ট আছে, এই পার্টটুকুকে বলে ফান্ডাস। দিস ইজ দ্য ফান্ডাস অফ দি বডি। বডিরই পার্ট, এটার নাম হচ্ছে ফান্ডাস। আর এই পার্টটার নাম বডি প্রপার। বডি প্রপারে আমরা দেখব দুটো ওয়াল আছে। দেয়ার আর টু ওয়ালস অফ দি বডি প্রপার। এই ওয়ালটার নাম দিব আমরা এন্টেরিয়র ওয়াল, আর এই ওয়ালের নাম দিব পোস্টেরিয়র ওয়াল। তাইলে এবার প্রশ্ন, আমাদের ইমপ্লান্টেশন কোথায় হয়? ইমপ্লান্টেশন হয় বডি অফ দ্য ইউটেরাসের মাঝে। দিস ইজ দ্য নর্মাল সাইড। কোন ওয়ালে? এটা মেইনলি হয় পোস্টেরিয়র ওয়ালে, তবে এন্টেরিয়র ওয়ালে হলেও সেটাও নর্মাল। তাইলে বডিতে ইমপ্লান্টেশন হবে পোস্টেরিয়র ওয়াল অর এন্টেরিয়র ওয়ালে। এখন প্রশ্ন হচ্ছে কোন জায়গায়, ফান্ডাসের কাছে নাকি ইন্টারনাল অসের কাছে?
কোনটা নর্মাল? নর্মাল হচ্ছে ক্লোজ টু দা ফান্ডাস। তাহলে আমরা বুঝলাম ইমপ্লান্টেশনের নর্মাল সাইট হচ্ছে পোস্টিরিয়র অর এন্টেরিয়র ওয়াল অফ দি ইউটেরাস ক্লোজ টু দা ফান্ডাস। এরকম ফান্ডাসের কাছে কোনো এক জায়গাতে, দুই ওয়ালের কোনো এক জায়গাতে ইমপ্লান্টেশন হলে এটাকে বলে নর্মাল। কিন্তু যদি কোনো কারণে ইমপ্লান্টেশন হয় ক্লোজ টু দা ইন্টারনাল অস, এখানে হলো মনে করি ইন্টারনাল অসের কাছাকাছি, এটা অ্যাবনর্মাল। অথবা এই ওয়ালে যদি হয় ইন্টারনাল অসের কাছাকাছি, দিস উইল বি অ্যাবনর্মাল। তাহলে নর্মাল সাইট অফ ইউটেরাস কোনটা দাঁড়ালো? সেটা হচ্ছে পোস্টেরিয়র অর এন্টেরিয়র ওয়াল অফ দি ইউটেরাস ক্লোজ টু দ্য ফান্ডাস। দিস ইজ দ্য নর্মাল সাইট। নাও ইমপ্লান্টেশন হওয়ার কি কি স্টেপ আছে? তিনটা স্টেপ আমরা পাবো। প্রথমে হচ্ছে ইনিশিয়াল অ্যাটাচমেন্ট, দেন হচ্ছে ফার্দার অ্যাটাচমেন্ট, অ্যান্ড ফাইনালি মাইগ্রেশন অর ইনভেশন। এই তিন স্টেপের মাধ্যমে ইমপ্লান্টেশন হয়ে থাকে। ইনিশিয়াল অ্যাটাচমেন্ট মানে কি? এই ক্ষেত্রে পোলার ট্রফোব্লাস্ট গিয়ে ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামের সাথে অ্যাটাচড হয় এবং এইটা হয় অন দা 5.5, দ্যাট ইজ রাউন্ড ফিগারে 6 ডেতে। তো এই অ্যাটাচমেন্টের জন্য আমরা দেখব ট্রফোব্লাস্টও হেল্প করবে, ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম দ্যাট ইজ ইউটেরাইন ইপিথেলিয়ামও হেল্প করবে। শুরুতেই বলেছিলাম এটা হচ্ছে একটা মিউচুয়াল ইন্টারেকশনের বিষয়। ট্রফোব্লাস্টের মাঝে আমরা এল সিলেক্টিন নামে কেমিক্যাল সাবস্টেন্স পাবো এবং তার রিসেপ্টর থাকে ইউটেরাইন ইপিথেলিয়ামের মাঝে। এটা হচ্ছে কার্বোহাইড্রেট রিসেপ্টর। তাহলে এল সিলেক্টিন এবং তার কার্বোহাইড্রেট রিসেপ্টরের বাইন্ডিং এর মাধ্যমেই ইনিশিয়াল অ্যাটাচমেন্টের ঘটনা ঘটে। ট্রফোব্লাস্ট তাইলে এল সিলেক্টিন দিয়ে হেল্প করে, আর ইউটেরাইন কন্ট্রিবিউশন হচ্ছে তার কার্বোহাইড্রেট রিসেপ্টর, যার নাম ল্যাকটোজ এন্ড ফুকোপেন্টোজ। দেন ফার্দার অ্যাটাচমেন্ট, এই ক্ষেত্রে আরেকটু শক্তিশালী অ্যাটাচমেন্ট হবে। Further attachment by trophoblast involves integrin receptors, যেটা এক্সপ্রেসড হয় বাই দ্য ট্রফোব্লাস্ট, এবং এন্ডোমেট্রিয়ামের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স মলিকিউল, যার নাম লেমিনিন। তাহলে আগের বার ইনিশিয়াল অ্যাটাচমেন্টে ট্রফোব্লাস্ট দিয়েছিল মলিকিউল, এন্ডোমেট্রিয়াম দিয়েছিল তার রিসেপ্টর। এইবার ফার্দার অ্যাটাচমেন্টে এন্ডোমেট্রিয়াম দিচ্ছে তার মলিকিউল, ট্রফোব্লাস্ট দিচ্ছে তার রিসেপ্টর। সেই মলিকুলটার নাম লেমিনিন, আর ট্রফোব্লাস্ট যে রিসেপ্টর দিল তার নাম ইন্টিগ্রিন রিসেপ্টর। নাও ইনভেশন অর মাইগ্রেশন, এটা হচ্ছে লাস্ট স্টেপ। এই ক্ষেত্রেও ট্রফোব্লাস্ট এবং এন্ডোমেট্রিয়াম দুইজন মিলেই কাজটা করবে। ট্রফোব্লাস্টের মাঝে এবার আমরা দেখব আবারও ইন্টিগ্রিন রিসেপ্টর থাকে, আর এন্ডোমেট্রিয়াম সে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স মলিকুল শো করে, নাম তার ফাইব্রোনেকটিন। এই ফাইব্রোনেকটিনের জন্য রিসেপ্টর হচ্ছে ইন্টিগ্রিন রিসেপ্টর। লেমিনিনের জন্য ছিল ইন্টিগ্রিন রিসেপ্টর। সো লেমিনিন এবং ফাইব্রোনেকটিন এদের দুজনের রিসেপ্টর হচ্ছে ইন্টিগ্রিন রিসেপ্টর। তো এই মলিকিউল এবং তাদের রিসেপ্টরের মাধ্যমেই ফাইনালি ইনভেশন অর মাইগ্রেশনের ঘটনা ঘটে। নাও আমরা জানবো অ্যাবনর্মাল সাইটস অফ ইমপ্লান্টেশন। আমরা জানি ইমপ্লান্টেশনের নর্মাল সাইট হচ্ছে পোস্টেরিয়র অর এন্টেরিয়র ওয়াল অফ দি ইউটেরাস ক্লোজ টু দ্য ফান্ডাস। কোনোভাবেই বলা যাবে না ইমপ্লান্টেশন হয় ফান্ডাসের মাঝে। গ্রেভিটির কারণে যে এমব্রায়ো দ্যাট ইজ ব্লাস্টোসিস্ট ডাউনওয়ার্ড চলে আসে, তার কিন্তু হাত পা নাই যে সে বান্দরের মতো ফান্ডাস ধরে ঝুলে থাকবে। সুতরাং বলতে হবে ক্লোজ টু দ্য ফান্ডাস বাট নট ইন দ্য ফান্ডাস।
তো অ্যাবনর্মাল সাইটের মাঝে 1 নাম্বার হচ্ছে ফেলোপিয়ান টিউবে ইমপ্লান্টেশন হয়ে যেতে পারে। ফেলোপিয়ান টিউবে কমন ইমপ্লান্টেশন হয় অ্যাম্পুলাতে, এছাড়া ফেমব্রিয়েটেড এন্ডে ইমপ্লান্টেশন হতে পারে, ইসমাসে ইমপ্লান্টেশন হতে পারে। যদি ফেলোপিয়ান টিউব ইমপ্লান্টেশন হয় তার নাম টিউবাল ইমপ্লান্টেশন। এর মাধ্যমে যে প্রেগনেন্সি ডেভেলপ করে তার নাম টিউবাল প্রেগনেন্সি। এবং এরকম টিউবাল প্রেগনেন্সি হলে খুব দ্রুততার সাথে সেই টিউব রাপচার করে যায়, ফিমেলের মাঝে এক্সক্রুশিয়েটিং পেইন তৈরি হবে, প্রচন্ড পেইন ডেভেলপ করে এবং ইন্টারনাল ব্লিডিং শুরু হয়, যে কারণে পেশেন্ট শকে চলে যায় এবং আলটিমেটলি তাৎক্ষণিক চিকিৎসা না করলে সেই পার্সন বা সেই মাদার মারা যায়। এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, লাইফ থ্রেটেনিং সিচুয়েশন। দেন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ইমপ্লান্টেশন হতে পারে, সেটা একটা অ্যাবনর্মাল সাইট। দেন পাউচ অফ ডগলাসের মাঝে ইমপ্লান্টেশন হতে পারে, দি মেজেন্টেরিতে ইমপ্লান্টেশন হতে পারে। দেন ওভারির মাঝেও ইমপ্লান্টেশন হয়ে যেতে পারে। আবার ইউটেরাসের মধ্যে ইমপ্লান্টেশন হলো সেটাও কিন্তু অ্যাবনর্মাল হতে পারে যদি এটা হয় ক্লোজ টু দা ইন্টারনাল অস। তাহলে ইন্টারনাল অসের কাছে যদি ইমপ্লান্টেশন হয়ে যায় সেটাও একটা অ্যাবনর্মাল সাইট এবং এটাকে বলে প্লাসেন্টা প্রিভিয়া। সো দিজ আর দ্য অ্যাবনর্মাল সাইটস অফ ইমপ্লান্টেশন। অ্যাবনর্মাল সাইটস অফ ইমপ্লান্টেশনকে ইকটোপিক ইমপ্লান্টেশনও বলা হয়। এবার আমরা জানবো যখন ইমপ্লান্টেশন হয় তখন ইউটেরাসের কি অবস্থা থাকে। ইউটেরাস এট দ্য টাইম অফ ইমপ্লান্টেশন। বডি অফ দ্য ইউটেরাসে 3টা হিস্টোলজিক্যাল লেয়ার থাকে। ফ্রম ইনার টু আউটার সবার ভিতরে থাকে এন্ডোমেট্রিয়াম, দিস ইজ দ্য মিউকাস লেয়ার অফ দি ইউটেরাস। তারপরে থাকে মায়োমেট্রিয়াম, দিস ইজ দ্য মাসল লেয়ার অফ দি ইউটেরাস। সবার বাইরে থাকে পেরিমেট্রিয়াম, দিস ইজ দ্য সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া লেয়ার অফ দি ইউটেরাস। তাহলে 3টা লেয়ার পাওয়া গেল। অ্যাট দ্য টাইম অফ ইমপ্লান্টেশনের সময়ে আন্ডার ইনফ্লুয়েন্স অফ দি প্রজেস্টেরন ইউটেরাসের এই এন্ডোমেট্রিয়াম থাকে সিক্রেটরি ফেজে, যে কারণে যখন মরুলা এন্টার করে এই ক্যাভিটিতে তখন মরুলার ভিতরে সেই সিক্রেশন ঢুকে পড়ে এবং ব্লাস্টোসিস্ট তৈরি হয় এবং এই ব্লাস্টোসিস্ট এবার ধীরে ধীরে ইমপ্লান্টেশন হয় ইন দ্য এন্ডোমেট্রিয়াম। প্রেগনেন্সির সময়টাতে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে, এস্ট্রোজেন প্রজেস্টেরনের আপ ডাউন হয় না, প্রজেস্টেরন লেভেল কন্টিনিউয়াসলি হাই থাকে। কারণ প্রজেস্টেরন হচ্ছে হরমোন অফ প্রেগনেন্সি, সেটা প্রজেস্টেরন সিক্রেটরি ফেজটা মেইনটেইন করে। ডিউরিং দিস টাইম uterine glands and arteries become coiled and the tissue become succulent. এন্ডোমেট্রিয়ামের টিস্যু সেকুলেন্ট হয় কারণ ধীরে ধীরে ইমপ্লান্টেশন হবে। দেন এই ইমপ্লান্টেশন হলে সেই এমব্রায়োকে নিউট্রিশন দিতে হবে। যদি টিস্যু সফট দেন সেকুলেন্ট না হয় তাহলে কিন্তু নিউট্রিশন দিতে পারবে না, সহজে ইমপ্লান্টেশনও হবে না। Three distinct layers can be recognized in the endometrium this time. ইমপ্লান্টেশনের সময় 3টা লেয়ার পাবো এন্ডোমেট্রিয়ামের মাঝে। লুমেনের দিকে থাকে স্ট্রেটাম কম্প্যাক্টাম, এটা একটা কম্প্যাক্ট লেয়ার। দেন তারপরে থাকে স্ট্রেটাম স্পঞ্জিওসাম, যার নাম স্পঞ্জি লেয়ার। একদম ডিপে থাকে স্ট্রেটাম বেসালি। এখন মাঝে মাঝে প্রশ্ন করে কেউ কেউ যে ইমপ্লান্টেশন কোন লেয়ারে হয়। আসলে কোন লেয়ারে হয় এটা কোনো বইতে ক্লিন কাট বলেনি, তবে থিকেন লেয়ার হচ্ছে স্পঞ্জি লেয়ার, স্ট্রেটাম স্পঞ্জিওসাম, এবং এই লেয়ারের টিস্যুই স্পঞ্জের মতো এবং সেটা সফট থাকে। সুতরাং এমব্রায়ো যাতে
কোনোভাবে ইনজুরি না হয়, এমব্রায়ো যাতে ইজিলি নিউট্রিশন পায়, এই জন্য ট্রেটাম স্পঞ্জিওসামের মাঝেই কিন্তু ইমপ্লান্টেশন হওয়ার কথা। তো আমরা এইভাবেই বলবো বা মনে রাখবো যে ইমপ্লান্টেশন হয় ট্রেটাম স্পঞ্জিওসামের মাঝে, এটাই আমাদের যুক্তি বলে তাই। এবং যখন ইমপ্লান্টেশন হয় তখন সেটা হয় ইন বিটুইন দ্য ওপেনিংস অফ গ্ল্যান্ড। যেমন এখানে একটা গ্ল্যান্ড আছে, এই একটা গ্ল্যান্ড আছে, এরকম না গ্ল্যান্ডের মুখে ইমপ্লান্টেশন হয়ে যায়, তা কিন্তু না, হয় ইন বিটুইন দ্য ওপেনিংস অফ দি গ্ল্যান্ড, তার মানে এরকম জায়গাতে ইমপ্লান্টেশন হয়। ফার্স্ট উইক এক্সটেন্ড করেছিল ফ্রম ফার্টিলাইজেশন টু ইমপ্লান্টেশন, দ্যাট ইজ ফ্রম ফার্টিলাইজেশন টু স্টার্ট অফ ইমপ্লান্টেশন। আমরা কিন্তু পুরো ফার্স্ট উইকটা আলাপ করে নিলাম। আমি ফার্স্ট উইকের সামারি দেখাতে পারি। ফার্স্ট উইক শুরু হয় ফ্রম ওভুলেশন টু ইমপ্লান্টেশন। কেউ বলবে তোকে বলেছি ফার্টিলাইজেশন টু ইমপ্লান্টেশন, এখন বলছি ওভুলেশন টু ইমপ্লান্টেশন, বিষয় কি? আসলে ওভুলেশন আর ফার্টিলাইজেশন দুটো কিন্তু বড় জোর একদিন ডিফারেন্স হবে, দুটো প্রায় সেম টাইমই হয়। সো আমরা বলতে পারি ওভুলেশন টু ইমপ্লান্টেশন। তাইলে প্রথমে ওভুলেশনের একটা ডেফিনিশন দিলাম, ওভুলেশন কবে হয় সেটা জানালাম, দেন ওভাম পিক আপ এবং ট্রান্সপোর্ট হয় সেটা নিয়ে কথা বললাম, দেন ফার্টিলাইজেশনের বিষয় আনলাম, ফার্টিলাইজেশনের ডেফিনিশন এবং তার রেজাল্ট গুলো লিখে নিলাম। তারপরে ক্লিভেজ শুরু হয়, ক্লিভেজ কাকে বলে এবং কোন ক্লিভেজে কয় সেল স্টেজ, ফার্স্ট ক্লিভেজে 2 সেল, সেকেন্ড ক্লিভেজে 4 সেল, থার্ড ক্লিভেজে 8 সেল হবে যখন কম্প্যাকশন হয়, এবং কম্প্যাকশন হয় 8 সেল স্টেজেই। এরপরে মরুলা তৈরি হয় ফোর্থ ক্লিভেজে, 12 থেকে 16 সেল স্টেজকে মরুলা বলে, এবং ফোর্থ ডেতে মরুলা ইউটেরাইন ক্যাভিটিতে এন্টার করে, ইউটেরাস থাকে সিক্রেটরি ফেজে, ফ্লুইড ঢুকে পড়ে, ব্লাস্টোসিস্ট তৈরি হয়, এবং ব্লাস্টোসিস্ট তারপরে ইমপ্লান্টেশন হবে। 6 ডেতে ইমপ্লান্টেশন শুরু হয়, 13তম দিনে শেষ হয়, এবং তার আগে 5th ডেতে জোনা পেলুসিডা ডিসঅ্যাপিয়ার করে। সো দিস ইজ দ্য সামারি অফ দি ফার্স্ট উইক। সো আজকে হচ্ছে 6 ভিডিও লেকচার। প্রথম ভিডিও লেকচারে আমি একটা অ্যানিমেশন দেখিয়েছিলাম। একটা লাইভ শুরু হয় জাইগোট থেকে, দেন জাইগোট মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে মাল্টিসেলুলার বডি তৈরি করে, একটা বেবি জন্ম হয়। জাইগোট তৈরিতে দুটো সেল লাগে, স্পার্ম এবং ওভাম। ফার্টিলাইজেশনের মাধ্যমে স্পার্ম এবং ওভাম জাইগোট তৈরি করে, এটা হয় এম্পুলা অব দি ফেলোপিয়ান টিউবে। স্পার্ম এবং ওভাম তৈরি হয় প্রিমোর্ডিয়াল জার্ম সেল থেকে ইন দা গোনাড, এটাকে বলে গ্যামেটোজেনেসিস। মেইলে বলে স্পার্মাটোজেনেসিস, ফিমেইলে বলে উজেনেসিস। এই প্রিমোর্ডিয়াল জার্ম সেল গুলো গোনাডে আসে ফ্রম দা ওয়াল অফ ইয়ক স্যাক, এরা আসে এমিবয়েড মুভমেন্টের মাধ্যমে। তো যাই হোক, এই জাইগোট থেকে বেবি, এটাই হচ্ছে জেস্টেশনাল পিরিয়ড অর প্রিনেটাল পিরিয়ড অর ইন্ট্রাইউটেরাইন লাইফ। এখানে 3টা পিরিয়ড আছে, এখানে 3টা পিরিয়ড আছে। প্রথম 2 সপ্তাহ হচ্ছে জার্মিনাল পিরিয়ড, এই পিরিয়ডে ইমপ্লান্টেশনের ঘটনা ঘটে। তারপরে 3rd to 8th উইককে বলে এমব্রায়নিক পিরিয়ড, যে পিরিয়ডে অর্গান ডেভেলপমেন্ট হয়। দেন 9th উইক টু বার্থ, এই সময়টাকে বলে ফিটাল পিরিয়ড, যখন অর্গান ম্যাচুরেশন হয়। তো জাইগোট থেকে বেবি হতে গেলে প্রথমে ক্লিভেজ শুরু হয়। ক্লিভেজে প্রথমে 2 সেল, 4 সেল, 8 সেল, 8 সেল স্টেজে কম্প্যাকশন হয়। দেন ফোর্থ ক্লিভেজের মাধ্যমে 12 থেকে 16 সেল তৈরি হয়, যার নাম মরুলা। সেই মরুলা যখন ইউটেরাইন ক্যাভিটিতে এন্টার করে, তখন ইউটেরাস থাকে সিক্রেটরি ফেজে, ফ্লুইড ঢুকে পড়ে মরুলার মধ্যে, ব্লাস্টোসিস্ট ক্যাভিটি তৈরি হয়, এবং তখন এটাকে বলে ব্লাস্টোসিস্ট অর ব্লাস্টুলা। এই ব্লাস্টোসিস্ট অর ব্লাস্টুলা এবার ইমপ্লান্টেশন হবে। 5th ডেতে জোনা পেলুসিটা ডিসঅ্যাপিয়ার করে, এবং 5.5 ডেতে, দ্যাট ইজ 6 ডে থেকে ইমপ্লান্টেশন শুরু হয়। 13 ডেতে ইমপ্লান্টেশন কমপ্লিট হয়। তারপরে বেবি ইউটেরাসের ওয়ালে গ্রো করতে থাকে এবং মাল্টিপল ডিভিশনের মাধ্যমে
মাল্টিসেলুলার কমপ্লেক্স বডি তৈরি হয়। এই হচ্ছে একটা সামারি আমি দেখিয়ে দিলাম। So that is all about the today's video. Thank you very much and take care.